হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব টপ 20 জিকে কোয়েশ্চেন অ্যান্সারের 10 নম্বর ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে আজকে আমি বিশেষ করে হিস্ট্রির উপরে সমস্ত কোয়েশ্চেন রেখেছি। প্রত্যেকটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছে এবং খুবই বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং তার সাথে সাথে তোমাদেরকে এক্সট্রা কিছু ডেটাও তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটি যে ডেটা তোমরা ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করবে, সেটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এবং যারা ভিডিওগুলো পিডিএফ পেতে চাইছো তারা অবশ্যই, তোমরা যদি পেড ব্যাচে জয়েন করো তাহলে প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা যেসব ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ভিডিওটা শুরুর আগে বলে রাখি, কম্বাইন্ড পেড ব্যাচ শুরু হতে চলেছে, যেটা এমটিএস, জিডি এবং রেলওয়ে এক্সামকে টার্গেট করে বানানো হয়েছে। কোর্স ফিস রয়েছে 450। সেখানে তোমরা 3টে এক্সামের জন্য প্রিপারেশন করতে পারবে এবং ইংলিশ সিলেবাস যা যা আছে সেগুলোকে কভার করা হবে। জিকে সিলেবাস, সমস্ত জিকের উপরে বাছাই করা প্রশ্ন নিয়ে আসা হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা হবে এবং মক টেস্ট থাকবে 25টা। এক্সাম রিলেটেড মক টেস্ট তোমরা পেয়ে যাবে। ম্যাথমেটিক্স এর উপরে তোমরা স্পেশাল ক্লাস পাবে। আর যদি তোমরা জয়েন করতে চাও তাহলে অবশ্যই এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, তোমরা সেখানে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দেবো। শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটার উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়, ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি। ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে প্রথম বৃহত্তম শ্রমিক সংগঠনটি হলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অর্থাৎ AITUC। এর প্রথম সভাপতি কে আছেন? লালা লাজপত রায়। প্রথম সহ সভাপতি ছিলেন জোসেফ ব্যাপিস্টা ও প্রথম সাধারণ সম্পাদক হলেন দেওয়ান চমন লাল। প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইতে 1920 সালে 31শে অক্টোবর। নেক্সট প্রশ্ন, স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে? স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাফ, জোনাথন ডানকান না লর্ড মেকলে? স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা হলেন আলেকজান্ডার ডাফ। তোমরা প্রত্যেকে অ্যান্সার গুলো করার চেষ্টা করবে এবং মিলিয়ে নেবে তোমরা কে কতগুলো করে স্কোর করতে পারছো। আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হলো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। বর্তমানে এর নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। আলেকজান্ডার ডাফকে প্রথমবার ধর্মপ্রচারক হিসাবে বাংলায় প্রেরণ করা হয়েছিল। মহাত্মা গান্ধী বিড়লা হাউসে আততায়ীর গুলিতে নিহত হন। বিড়লা হাউসের বর্তমান নাম কি? বিড়লা হাউসের বর্তমান নাম নেতাজি সদন, বিড়লা একাডেমি, সায়েন্স সেন্টার না গান্ধী সদন? বিড়লা হাউসের বর্তমান নাম হচ্ছে গান্ধী সদন। মহাত্মা গান্ধীকে 1948 সালের 30শে জানুয়ারি বিড়লা হাউসের প্রাঙ্গণে হত্যা করা হয়েছিল। তার ঘাতকের নাম কি ছিল? নাথুরাম গডসে। এই মহাত্মা গান্ধীর মুখ থেকে নিঃসৃত শেষ কথাটি কি ছিল? হে রাম। খুবই গুরুত্বপূর্ণ। নিম্নের কোন সংবাদপত্রটি সব থেকে আগে প্রকাশিত হয়েছিল? মাদ্রাজ মেল, আনন্দবাজার, বেঙ্গল গেজেট, সুলভ সমাচার। সব থেকে আগে প্রকাশিত হয়েছিল এদের মধ্যে থেকে বেঙ্গল গেজেট। হিকির বেঙ্গল গেজেট ছিল ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটি ছিল ভারতের প্রথম প্রধান একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটা ছিল ভারতের প্রথম প্রধান পত্রিকা। ঘুরিয়ে ফিরে যে কোনো রকম ভাবে তোমাদেরকে এক্সামে জিজ্ঞেস করতে পারে, তাই প্রত্যেকটি ইনফরমেশন তোমরা ভালো করে দেখে রাখবে। 1780 সালে এটি প্রকাশিত হয়েছিল। এই বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1780 সালে জেমস অগাস্টাস হিকির দ্বারা। বাবরের জীবনী কোন ভাষায় রচিত? তাহলে এটা জানতে গেলে অবশ্যই আমাদের বাবরের জীবনীটাও জেনে রাখতে হবে। এবার দেখে নাও অপশন কি কি আছে। হিন্দি, পার্সি, উর্দু, তুর্কি। বাবরের জীবনী তুর্কি ভাষায় রচিত। বাবর ঘাত-ই-বাবরি নামক এক নতুন তুর্ক হরফ প্রচলন করেন। তার আত্মজীবনী ছিল তুজক-ই-বাবরি বা বাবর নামা। এটাই ছিল বাবরের জীবনী। এটি তুর্কি ভাষাতে রচিত হয়েছিল। পুষ্যভূতি বংশের শাসকদের রাজধানী কি ছিল?
পুষ্যভূতি বংশের শাসকদের রাজধানী কি ছিল? পাটলিপুত্র, থানেশ্বর, বৈশালী, নালন্দা। এটার উত্তর হয়ে যাবে থানেশ্বর, পুষ্যভূতি বংশের রাজধানী। পাঞ্জাবের থানেশ্বর অঞ্চলে পুষ্যভূতি নামক জনৈক রাজা থানেশ্বর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। পুষ্যভূতি এই বংশের প্রথম রাজা ছিলেন প্রভাকর বর্ধন। হর্ষবর্ধন ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি হর্ষব্দের প্রচলন করেন। প্রথমে কোন মহিলা কংগ্রেস সভাপতি হয়েছিলেন? অ্যানি বেসান্ত, সুচেতা কৃপালনী, বিজয়লক্ষ্মী পণ্ডিত না সরোজিনী নাইডু? প্রথম মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। এবার যদি বলে দেয় প্রথম ভারতীয় কোন মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন, তখন হয়ে যাবে সরোজিনী নাইডু। আর যদি না বলা থাকে তাহলে অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ত। নিম্নের কোন ব্যক্তির উপাধি ছিল কুনিক? অজাতশত্রু, বিম্বিসার, অশোক না কনিষ্ক? কুনিক উপাধিটি কার ছিল? অ্যান্সার হয়ে যাবে অজাতশত্রু। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। মগধে হর্যঙ্ক বংশের রাজা অজাতশত্রু পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। আর 483 খ্রিস্টপূর্বে অজাতশত্রুর আহ্বানে মহাকাশ্যপের সভাপতিত্বে প্রথম বৌদ্ধ মহাসম্মেলন রাজগৃহে অনুষ্ঠিত হয়। এতগুলো ইনফরমেশন তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে। কোন প্রতিহার রাজ আদি বরাহ উপাধি নিয়েছিলেন? মিহির ভোজ, প্রথম নাগভট্ট, দ্বিতীয় নাগভট্ট, মহেন্দ্র প্রতাপ। আদি বরাহ উপাধিটি কার ছিল? প্রতিহার রাজ মিহির ভোজ। মিহির ভোজ ছিলেন গুর্জর প্রতিহার বংশের একজন শাসক। তিনি দ্বিতীয় নাগভট্টের পৌত্র ছিলেন। মিহির ভোজ ছিলেন বিষ্ণুর উপাসক আর তার মুদ্রার উপরে আদি বরাহ উপাধি খোদাই করা আছে। দিল্লির পুরানো কেল্লা কে নির্মাণ করেন? দিল্লির পুরানো কেল্লা কে নির্মাণ করেন? আকবর, শেরশাহ, বাবর না শাহজাহান? দিল্লির পুরানো কেল্লা নির্মাণ করেছিলেন শেরশাহ। পুরানো কেল্লা দিল্লির প্রাচীন দুর্গগুলির মধ্যে একটি। এটি বিস্তৃত প্রগতি ময়দান প্রদর্শনী মাঠের কাছে অবস্থিত। পরের প্রশ্ন হলো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? দরায়ুস, তৃতীয় গোবিন্দ, দন্তি দুর্গ, মিহির ভোজ? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে দন্তি দুর্গ দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করেন। আর নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি যে টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। সেখানে প্রতিদিন রাত 9টার সময় জিকে কুইজ নেওয়া হয় এবং 100টা করে জিকে ফ্রি পিডিএফ এর জন্য একটি কুইজ করানো হয়। সেখানে যদি তোমরা 90+ স্কোর করতে পারো তাহলে কিন্তু একটি করে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? জৈনুল আবেদিন, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ না ফিরোজ শাহ তুগলক? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার এক্সামে এসে গিয়েছে। 1299 সালে আলাউদ্দিন খলজি গুজরাট দখল করেন এবং তার সেনাপতি নুসরাত খান এই মালিক কাফুরকে নিজের দাস বানান। 1306 সালে ভারতে মঙ্গোলীয়রা আক্রমণ করলে কাফুর আলাউদ্দিনের সেনাবাহিনী পরিচালনা করে মঙ্গোলীয়দের কঠোর শাস্তি দেন। 1308 সালে দেবগিরি বিজয়ে কাফুর সেনাবাহিনী পরিচালনা করেন। এই ছিল ইম্পর্টেন্ট যত ইনফরমেশন দিয়ে দিলাম, ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, নীল দর্পণের রচয়িতা কে ছিলেন? দীনবন্ধু মিত্র, শিবনাথ শাস্ত্রী, দেবেন্দ্রনাথ ঠাকুর আর হরিশ্চন্দ্র মুখার্জি? এদের মধ্যে থেকে কোনটা অ্যান্সার হয়ে যাবে? নীল দর্পণের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। 1860 সালে এই নীল দর্পণ রচনা করা হয়েছিল। বাংলার আধুনিক নাট্যধারার প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তার সমসাময়িক ছিলেন এই দীনবন্ধু মিত্রের সমসাময়িক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্র বাস্তবধর্মী সামাজিক নাট্য রচনা করতেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন? সেটা মাইকেল মধুসূদন দত্ত। এবং সেটি প্রকাশ করেন কে? এর ইংরেজি নামটা হচ্ছে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এটি প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। পরের প্রশ্ন,
শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেন? দিল্লি, আগ্রা, জয়সলমীর, অমরকোট। শাহজাহান আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেন। মোগল সম্রাট শাহজাহান আগ্রার দুর্গে মতি মসজিদ নির্মাণ করেন। তাজমহল, ময়ূরসিংহাসন, জামা মসজিদ তার শাসনকালে নির্মিত হয়েছিল, তাই তার রাজত্বকালকে স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলা হয়। সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস কি? অপশনগুলো দেখো, তারপরে অ্যান্সার করবে। শিলালিপি, মুদ্রা, খনন কার্যজাত প্রত্নবস্তু, তালপাতার পুঁথি। এগুলোর অ্যান্সার হয়ে যাবে খনন কার্যজাত প্রত্নবস্তু, যার থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি। ভগ্নাবশেষ বা মাটির নিচে খনন কার্যের ফলে প্রাপ্ত যেসব নিদর্শনগুলি থেকে প্রাচীন সভ্যতার অজানা তথ্য জানতে পারা যায় সেগুলিকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার জন মার্শাল। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। পরের প্রশ্ন, বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু বলা হয়েছে কোন গ্রন্থে? জাতক কাহিনী, বুদ্ধ চরিত্র, অমরকোষ, ডালাইট। এটার অ্যান্সার হয়ে যাবে অমরকোষ। এই অমরকোষ থেকে বুদ্ধদেবকে জ্ঞান ও করুণার মহাসিন্ধু সম্বন্ধে আমরা জানতে পেরেছি। এটি অমরসিংহ প্রণীত একটি সংস্কৃত কোষ। এটি প্রাচীনতম সংস্কৃত কোষগুলির মধ্যে একটি। অমরকোষে প্রায় 40টিরও বেশি ধারাভাষ্য রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন নিদর্শনটি সিন্ধু সভ্যতায় হিন্দু ধর্মীয় সংযোগ প্রমাণ করে? শিবের মূর্তি, ষাঁড়ের মূর্তি, স্নানাগার না অলংকার? এর উত্তর হয়ে যাবে শিবের মূর্তি। এই নিদর্শনটি সিন্ধু সভ্যতায় হিন্দু ধর্মীয় সংযোগ প্রমাণ করে। সিন্ধু সভ্যতায় শিবের মূর্তি নিদর্শন প্রমাণ করে সেই সময় তারা হিন্দু ধর্ম অনুশীলন করত। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রথম গঠিত হয় কোথায়? জাপান, জার্মানি, মণিপুর না সিঙ্গাপুরে? আজাদ হিন্দ সরকার প্রথম গঠিত হয় সিঙ্গাপুরে। 1943 সালের 21শে অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার বা স্বাধীন সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 1942 সালে গঠিত হয়। রাসবিহারী বসু তার সভাপতি হন। 1942 সালে 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। প্রত্যেকটি সাল এবং ইনফরমেশন ভালো করে পড়ে রাখবে। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? বল্লাল সেন, লক্ষণ সেন, রাজেন্দ্র চোল না দিব্যক? কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্যক। এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে। তিনি দিব্যকের নিকট পরাজিত ও নিহত হন। তাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, শেষ প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দলের মূল কর্মসূচি কি ছিল? এভাবে যে কটা আমি বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদেরকে প্রশ্ন প্রোভাইড করছি, এরকম ভাবে যদি তোমরা পড়তে থাকো না, তোমাদের সামনে যে কটা পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারবে। আর তাছাড়া যদি তোমরা আরো ভালোভাবে প্রিপারেশনটা চাও তাহলে তোমরা স্পেশাল ব্যাচগুলোতে জয়েন করতে পারো। সেখানে ক্লার্ক সিম, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপির জন্য স্পেশাল ক্লাস হচ্ছে। এবার তোমরা যদি এসএসসি, জিডি, এমটিএস এবং রেলওয়ের ক্লাস করতে চাও তাহলে এই যে কম্বাইন্ড ক্লাসটা শুরু করছি সেখানে তোমরা জয়েন করতে পারো। ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, তোমরা একবার জয়েন করে দেখতে পারো, তোমাদের ক্লাসগুলো অবশ্যই ভালো লাগবে। পূর্ণ স্বরাজ, ঔপনিবেশিক স্বায়ত্তশাসন, হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা, সাংবিধানিক সংস্কার। স্বরাজ্য দলের মূল কর্মসূচি ছিল ঔপনিবেশিক স্বায়ত্তশাসন। স্বরাজ্য দলের চরম লক্ষ্য ছিল ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা। তাদের উদ্দেশ্য ছিল আইনসভা নির্বাচনে জিতে সবার ভিতর থেকে সুসংবদ্ধ, নিয়মিত, নিরন্তর বাধা দান করে সরকারকে বিপাকে ফেলা। 2 নম্বর ছিল সরকারি বাজেট প্রত্যাখ্যান করা, নানা বিল ও প্রস্তাব তুলে জাতীয়তাবাদের অগ্রগতিকে সাহায্য করা। স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, কোথায়? 1923 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে। এর সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং এর সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। এতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আমি তোমাদের সঙ্গে প্রোভাইড করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে পরের ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।